সমাজ পরিবর্তনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নতুন ধারণা উদ্ভাবন করা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, কতজন এই ধারণার পেছনে আছেন সেটা বড় কথা নয়। আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত নবম সোশ্যাল বিজনেস ইউথ সামিটের উদ্বোধনী অনুষ্ঠানে রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশের তরুণ উদ্যোক্তাদের পাশাপাশি ২১টি দেশের উদ্যোক্তারা এই সামিটে অংশ নিয়েছেন। সামিটে মূল প্রবন্ধ উপস্থাপন করতে গিয়ে ডক্টর ইউনূস বলেন, তরুণরাই যে সমাজ পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে তা বাংলাদেশের ছাত্ররা ২০২৪ সালের আগস্ট মাসে দেখিয়ে দিয়েছে। আর তাদের দেখানো পথ ধরেই বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তন আসবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ব্যবসার মাধ্যমে শুধু মুনাফা না করে ব্যবসার মাধ্যমে সামাজিক পরিবর্তন নিয়ে আসার জন্য তরুণদের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। It's about what is the power of your imagination, power of your thought, power of your execution of those principles and thoughts that you have in mind. Beginning of something they stood for. And the whole country is devoted to make sure their dream, which became our dream, come true. With the sacrifices of thousands of young people who gave their life to make sure the day comes. বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চোখে আঘাত পেয়ে যারা সমস্যায় ভুগছেন তাদের আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা দিচ্ছে সিঙ্গাপুরের একটি চিকিৎসক দল। চিকিৎসক দল আহতদের চিকিৎসা দেওয়ার পাশাপাশি দিচ্ছেন প্রয়োজনীয় পরামর্শ। আন্দোলনে আহতদের অভিযোগ যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। ছাত্র জনতার অভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের সেবা দিতে শুক্রবার দিবাগত রাতে ঢাকায় আসে সিঙ্গাপুরের বিশেষজ্ঞ চিকিৎসকের একটি দল। দলটিতে আছেন ডক্টর রোনাল্ড ইয়োহ, ডক্টর ব্লাঞ্চ লিম জিয়াও, ডক্টর রুবেন ফু চাও, ডক্টর রোনাল্ড তান, ডক্টর নিকোল তান। সকালে চিকিৎসক দলটি রাজধানীর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দেন। আহতদের চিকিৎসার খোঁজ নেওয়া সহ প্রয়োজনীয় পরামর্শ দেন তারা। এ সময় চিকিৎসা সেবা নিতে আসা আন্দোলনে আহতরা অভিযোগ করেন দেশে যথাযথ চিকিৎসা সেবা না পাওয়ার। দাবি জানান দেশের বাইরে চিকিৎসা সেবার। মেডিকেলে আসলে পরে সিট নাই, এটা নাই সেটা নাই, কোনো চিকিৎসা পাচ্ছি না। আমরা বাইরে বাসায় থাকি আমরা কোনো চিকিৎসা পাচ্ছি না। আমাদেরকে যে চিকিৎসা দিচ্ছে সঠিক চিকিৎসা আমরা পাচ্ছি না, কারণ আমরা ভর্তি নাই। উন্নত চিকিৎসার জন্য যা করণীয় সেটা সরকার যেন অতি দ্রুত করে। চোখের যত ক্রিটিক্যাল পেশেন্ট আছে তাদেরকে বাইরে ইমিডিয়েটলি পাঠানোর ব্যবস্থা তারা করুক। হাসপাতালটির পরিচালক জানান, বিশেষজ্ঞ চিকিৎসকরা প্রয়োজন অনুযায়ী চিকিৎসা সেবা সহ প্রয়োজনে দেশের বাইরে নেওয়ার পরামর্শ দিবেন। এছাড়া আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। আমরা অতীতে যে চিকিৎসাগুলো করেছি এই চিকিৎসাগুলোর আর কোনো পরিবর্তন করা দরকার কিনা, আর কোনো বিশেষ চিকিৎসার মাধ্যমে আমরা এই রোগীদের দৃষ্টিশক্তি যেন আমরা ফেরত দিতে পারি কিনা, এটা আমাদের যে সর্বোচ্চ চেষ্টা আছে এরই ধারাবাহিকতায় ওনাদের পরামর্শ দিবেন। আর যদি মনে করেন যে দেশের বাইরে কোথাও এই রোগীদেরকে রেফার করলে পরে তাদের লাভ হবে, তাহলে ওনারা রেফার করে যাবেন। ২রা ফেব্রুয়ারি পর্যন্ত চিকিৎসক দলটি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল এবং বাংলাদেশ আই হাসপাতালে চিকিৎসাধীন জুলাই অভ্যুত্থানে আহত চক্ষু রোগীদের চিকিৎসা সেবা দিবেন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। টঙ্গীর তুরাগ তীরে চলছে ৫৮তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। লাখো মুসল্লির এবাদত বন্দেগিতে মুখর পুরো ইজতেমা ময়দান। দেশ বিদেশের আলেম আর তাবলিগ জামায়াতের মুরব্বীদের হেদায়েতি বয়ানের পাশাপাশি বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা চলছে ময়দানের মঞ্চ থেকে। মুসল্লিরাও মগ্ন হয়ে শুনছেন সেগুলো। ইজতেমায় এখন পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বাদ আসর ইজতেমা মাঠে অনুষ্ঠিত হবে যৌতুকবিহীন গণবিয়ে। টঙ্গী মাঠ থেকে আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। বাদ ফজর পাকিস্তানের মাওলানা খোরশেদ আলমের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমার দ্বিতীয় দিনের আনুষ্ঠানিকতা। এরপর তালিম তুশকিলের পাশাপাশি খিত্তায় খিত্তায় চলে তাবলিগ জামায়াতের বিভিন্ন আনুষ্ঠানিকতা। আগত মুসল্লিরা বলছেন, মহান রবের সন্তুষ্টি অর্জনের পাশাপাশি পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ইহকালের শান্তি আর পরকালের মুক্তির পথের সন্ধানেই মূলত এই ময়দানে হাজির হয়েছেন তারা। মুসল্লিরা বলছেন, এখান থেকে যে জ্ঞান তারা অর্জন করবেন সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে আখেরি মুনাজাত শেষে এই ময়দান থেকে ছড়িয়ে পড়বেন বিশ্বের বিভিন্ন প্রান্তে। দুনিয়াতে আসছি একমাত্র আল্লাহর হুকুম মানার জন্য, নবীর তরিকায় চলার জন্য।
যেহেতু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকা আমাদের মানিয়া চলতে হইব, যে দুনিয়াও শান্তি আখিরাতেও শান্তি। এখানে আসছি হেদায়েত হওয়ার জন্য এবং শিক্ষার কোনো শেষ নাই। আল্লাহর রাস্তায় আসছি শিক্ষা অর্জনের জন্য। আমরা প্রত্যেক বছর আই দিনের কাজে আল্লাহকে খুশি রাজি করার জন্য। ইসলাম যে সুমহান আদর্শ, ভ্রাতৃত্ব আর ঐক্যের শিক্ষা দেয়, সেই আদর্শকে ধারণ করে সকল ভেদাভেদ ভুলে সবাই যাতে আবারও একই পতাকার নিচে এসে দিনের দাওয়াতে সামিল হন, সেই প্রত্যাশাও করছেন আগত মুসল্লিরা। আমরা চাই সবাই একসাথে মিলেমিশে আমরা ইজতেমা করার জন্য। তারা যদি আবার আসতে চায় আমাদের সাথে একসাথে আমরা ইজতেমা করতে চাই। উলামা ইকরাম যেদিকে আছে আমরা সেদিকে আছি ইনশাআল্লাহ। আখেরি মোনাজাতের আগে আমরা 6টা থেকে 300 ফুটের মাথায়, দৌড় ব্রিজের মাথায় এবং ভুগরা মাথায়, এই যে বাকি যে ভিতরে যে অঞ্চলটুকু সেই অঞ্চলে সকল প্রকার যানবাহন আমরা বন্ধ রাখব। মোনাজাত করে তারা যখন চলে যাবে তখন আস্তে আস্তে আমরা সব কিছু স্বাভাবিক হলে আবার যান চলাচল আমরা নির্বিঘ্ন করে দিব এবং স্বাভাবিক করে দেব। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব। মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামায়াতের মুরব্বী মাওলানা জুবায়ের। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, টঙ্গী, গাজীপুর। দেশে আর কোনো স্বৈরতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত না হোক, এ বিষয়ে সব রাজনৈতিক দলের মধ্যে ঐক্যমত্য রয়েছে উল্লেখ করে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, স্বৈরতন্ত্র ঠেকানোর জন্যই বর্তমান সংবিধান পরিবর্তন প্রয়োজন। সকালে রাজধানীর ইস্কাটনে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অডিটোরিয়ামে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে গণতন্ত্র ও সুশাসন শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। 1972 সালে প্রণীত সংবিধানে এক ব্যক্তি কেন্দ্রিক স্বৈরতন্ত্রের সুযোগ থাকায় বাংলাদেশে 1975 এবং 2011 পরবর্তী সময়ে 2 দফায় স্বৈরতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আপনি প্রধানমন্ত্রীর কাছে অভাবনীয় ক্ষমতা দিয়েছেন, তাকে অপসারণ করার পথ বন্ধ করে দিয়েছেন বা রাখেননি, এবং সংসদ সদস্যদেরকে তার অধীনস্থ করেছেন। প্রাতিষ্ঠানিকভাবে এক ব্যক্তির শাসনের আর কি বাকি থাকতে পারে আমাকে একটু বলেন তো। শেখ হাসিনার আমলের মতো অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। সকালে নয়াপল্টনে ঠিকানা বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় কুমিল্লা যুবদল কর্মীকে হত্যার প্রসঙ্গে তিনি এই কথা বলেন। এ সময় তিনি বলেন, প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে। ব্যবসায়ীরা ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে বলেও জানান তিনি। শেখ হাসিনার পতন মানতে পারছেন না ভারত, তাই এখনও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি। একটা ছেলেকে ধরে নিয়ে গিয়ে তাকে যখন ফেরত দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী, তখন তাকে মৃত ফেরত দিচ্ছে। তো ডক্টর ইউনূস সাহেবের আমলে এই ঘটনা ঘটবে কেন? একটি দেশ থেকে ক্রমাগতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অবিরাম অপপ্রচার করা হচ্ছে। এইরকম একটি ভয়ঙ্কর অত্যাচারী লুণ্ঠনের রত একটি সরকারের পতনের পর ভারতের কিছু মিডিয়া আমাদের বিরুদ্ধে যেভাবে অপপ্রচার করছে, এগুলো তো মোকাবেলা করেই আমাদেরকে আমাদের সঠিক পথে এগোতে হবে। কুমিল্লায় যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানে উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর পাঠানো বিজ্ঞপ্তিতে কুমিল্লায় যুবদল নেতা তৌহিদের মৃত্যুর ঘটনাকে অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। তৌহিদের মৃত্যুর ঘটনায় তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার করা হয়েছে বলে জানায় ISPR। গঠন হয়েছে উচ্চপদস্থ তদন্ত কমিটি। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণের কথা জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। জামিনে মুক্তি পাওয়া পিচ্চি হেলাল ও ইমনদের মতো শীর্ষ সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রেখেছে গোয়েন্দা পুলিশ। দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন গোয়েন্দা প্রধান রেজাউল করিম মল্লিক। এ সময় গত কয়েক মাসে রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে দাবি করে তিনি জানান, রাজধানীতে ছিনতাই প্রতিরোধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করছে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম।
দনিয়া কলেজের শিক্ষার্থী মিনহাজ হত্যার ঘটনায় অন্যতম অভিযুক্ত কিং মাহফুজ সহ 7 জন, আদাবরে ছিনতাইয়ের সময় কবজি কাটার ঘটনায় 5 জন, তাঁতীবাজারে স্বর্ণ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনায় 6 জন সহ বিভিন্ন ঘটনায় আরও বেশ কয়েকজনকে গ্রেপ্তারের কথা জানান ডিবি প্রধান। সেন্ট মার্টিন দ্বীপ বাঁচানোর প্রয়াসকে ভিত্তিহীন কথা দিয়ে ভিন্ন পথে পরিচালিত করার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সকালে রাজধানীর আগারগাঁওয়ে বন অধিদপ্তরে বিশ্ব মেছো বিড়াল দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। এ সময় তিনি অভিযোগ করেন, পর্যটনের নামে দ্বীপটি ধ্বংস করা হচ্ছে, সেন্ট মার্টিন দ্বীপ বাঁচাতে বন্ধ রাখা হচ্ছে। উল্লেখ করে উপদেষ্টা বলেন, সরকার নতুন কিছু নয়, বরং বহু পুরনো সিদ্ধান্ত বাস্তবায়ন করেছে। দ্বীপটিকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন কেন্দ্রের রূপ দেয়া হবে বলেও জানান তিনি। এছাড়া বন্যপ্রাণী বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান পরিবেশ উপদেষ্টা। পর্যটন শিল্পকে বাঁচাতে গিয়ে যে জিনিসটাকে কেন্দ্র করে পর্যটন শিল্প বাঁচে সেটাকেই আপনি যদি ধ্বংস করে ফেলেন, তাহলে আর পর্যটন শিল্প আপনি কেমন করে বাঁচাবেন? অনাবশ্যক ভিত্তিহীন কতগুলো কথা দিয়ে একটা দ্বীপকে বাঁচানোর প্রয়াসকে ভিন্ন পথে চালিত করার কোনো সুযোগ নেই। ধর্ম ভিন্ন কিন্তু মানবজাতি অভিন্ন, এই প্রতিপাদ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পালিত হচ্ছে জাতিসংঘ ঘোষিত বিশ্ব আন্তঃধর্মীয় সম্প্রীতি সপ্তাহ। এ উপলক্ষে সকালে বিশ্ব ধর্ম সংস্কৃতি বিভাগের আয়োজনে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে গিয়ে শেষ হয়। এর আগে র্যালি পূর্ব সমাবেশে বক্তারা বলেন, সারা বিশ্বে যখন ধর্মীয় সহিংসতা বাড়ছে, তখন সব বিভেদ ভুলে গিয়ে এই সম্প্রীতি সপ্তাহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অসাম্প্রদায়িক চেতনায় আগামীর বাংলাদেশ বিনির্মাণে সকল অপশক্তির বিরুদ্ধে শিক্ষার্থীদের সজাগ থাকতে বলেন তারা। আন্তঃধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান বক্তারা। 2011 সাল থেকে ফেব্রুয়ারির 1 তারিখ থেকে প্রতি বছর সপ্তাহব্যাপী এই সম্প্রীতি সপ্তাহ পালিত হয়ে আসছে। অনুষ্ঠিত হয়েছে ঢাকা কলেজ অব ফিজিওথেরাপির ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পিঠা উৎসব। শনিবার দুপুরে রাজধানীর আদাবরে কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের প্রতিষ্ঠাতা গভর্নর বডি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ডক্টর সঞ্চিত কুমার চক্রবর্তী। অনুষ্ঠানে বক্তারা ভবিষ্যতে কলেজটিকে যেন দেশের মধ্যে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও গ্রহণযোগ্য করা যায় সে বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীসহ কলেজ কর্তৃপক্ষ। এরপর অতিথিবৃন্দরা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত পিঠা উৎসবের বিভিন্ন স্টল ঘুরে দেখেন ও সকলে মিলে পিঠা উৎসব উপভোগ করেন। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম আজ থেকে বাড়ানো হয়েছে। ডিজেল এবং কেরোসিনের দাম প্রতি লিটার 104 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 105 টাকা করা হয়েছে। অকটেনের দামও 125 থেকে 1 টাকা বাড়িয়ে 126 টাকা এবং পেট্রোলের দাম 121 টাকা থেকে 1 টাকা বাড়িয়ে 122 টাকায় সমন্বয় করা হয়েছে। নতুন এই দাম মধ্যরাত থেকে কার্যকর হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে ফেব্রুয়ারি মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে এই দাম সমন্বয় করা হলো। তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার উপর গুরুত্ব আরোপ করে লেখাপড়ার পাশাপাশি সুস্থ সবল ও কর্মক্ষম হিসেবে গড়ে তুলতে নিয়মিত ক্রীড়া চর্চায় মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন এনটিভির চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী। দুপুরে সাভারের আশুলিয়ায় নিজের প্রতিষ্ঠিত আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এর আগে তারা ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান কলেজ প্রতিষ্ঠাতাকে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাসমত আলী, সদস্য আব্দুল্লাহ আল মামুন বাবুল, অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান খান।
অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক ও মানবিক দিক দিয়ে বিধ্বস্ত এক দেশকে তার অভীষ্ট লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সরকার কাজ করছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। অমর একুশে বইমেলা 2025-এর উদ্বোধন করতে গিয়ে তিনি একথা জানান। সালাম বরকতের 21-এর অঙ্গীকারই জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করেছে বলেও মন্তব্য করেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। শুরু হলো অমর একুশে বইমেলা 2025। রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণ এবং সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানে পুরো ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা চলবে। জুলাইয়ের গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ এই মূল প্রতিপাদ্যের মেলা ফেব্রুয়ারির প্রথম দিন শনিবার বিকেলে উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রথমেই তিনি বাংলা একাডেমি পুরস্কার 2025-এ ভূষিত বিদগ্ধজনদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি বলেন, 21-এর চেতনাই জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে। বরকত, সালাম, রফিক, জব্বারের বুকের রক্তে যে অঙ্গীকার মাখা ছিল, তাতে ছিল জুলাই অভ্যুত্থানকে নিশ্চিত করার মহা বিস্ফোরক শক্তি। অর্ধ শতাব্দী পর এই মহা বিস্ফোরণ গণ অভ্যুত্থান হয়ে দেশ পাল্টে দিল। এই বিস্ফোরণ আমাদের মধ্যে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়, 17 কোটি মানুষের প্রতিজনের সত্তায় এই প্রত্যয় গভীরভাবে গ্রথিত হলো। অমর একুশের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা এই প্রত্যয়ে শপথ নিতে এসেছি। লেখক ও প্রকাশকদের উদ্যোগে নতুন নতুন বই প্রকাশের মাধ্যমে পাঠকের জ্ঞানের ভাণ্ডার আরও সমৃদ্ধ হবে বলে আশা প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। জানান, 21 এবং শহীদ মিনার বাংলাদেশের ঐক্যের প্রতীক, আর সেখান থেকে উৎসরিত জুলাই অভ্যুত্থানের চেতনাকে কাজে লাগিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে যার যার জায়গা থেকে কাজ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। মাত্র 6 মাস আগে জুলাই অভ্যুত্থান জাতিকে এক ঐতিহাসিক গভীরতায় ঐক্যবদ্ধ করে দিয়েছে, যার কারণে আমরা অর্থনৈতিক, রাজনৈতিক, প্রাতিষ্ঠানিক এবং মানবিক দিক থেকে বিধ্বস্ত এক দেশকে দ্রুততম গতিতে আবার উদ্দিষ্ট গন্তব্যে পৌঁছানোর জন্য তৈরি করার প্রস্তুতি নিতে সাহস খুঁজে পেয়েছে। এবারের বইমেলায় মোট 708টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। গত বছর যেটি ছিল 635। প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 9টা পর্যন্ত মেলার কার্যক্রম চলবে, আর ছুটির দিনে মেলার কার্যক্রম শুরু হবে বেলা 11টায়। মহান 21শে ফেব্রুয়ারির দিন সকাল 8টা থেকে রাত 9টা পর্যন্ত মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, যারা খুন ও গুমের সাথে জড়িত তাদের বিচার দাবি করে জামায়াত আমির বলেন, প্রতিশোধ নেওয়ার জন্য নয়, খুনিদের পরিণতি দেখে যেন অন্যরা শিক্ষা নেয়, এজন্য এই বিচার করতে হবে। ক্ষমতায় গেলে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেবে বলে মন্তব্য করেন শফিকুর রহমান। আমি জানি আমাদের অন্তরে অনেক কষ্ট, কিন্তু দেশকে, মানুষকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার জায়গা থেকে আমরা অনুরোধ করছি, সবাই শান্ত থাকুন, ধৈর্য ধরুন এবং দেশ প্রায় অংশগ্রহণ করুন। আমাদের কর্মীরা চাঁদাবাজি করছে না, মামলা বাণিজ্য করছে না, তারা জানে এগুলো করা হারাম। আমরা যারা রাজনীতি করে বিশ্বাস করি, সবাই দেশকে ভালোবাসে। আমি মনে করি না কোনো রাজনৈতিক কর্মী এই ধরনের অপকর্মের সাথে জড়িত হবে। ফরিদপুরের ভাঙার 2 যুবককে ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় নিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এরা হলেন হৃদয় হাওলাদার ও রাসেল হাওলাদার। শুক্রবার দালাল চক্র পরিবারের সদস্যদের মোবাইলে নিহত 2 যুবকের ছবি পাঠিয়েছে। ছবি দেখে কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্যরা। 2 মাস আগে স্থানীয় আবু, তারা মাতুব্বর, আলমাস ও আনোয়ারের মাধ্যমে 16 লাখ টাকা দিয়ে এই 2 যুবককে বিদেশে পাঠানো হয়। প্রথমে দুবাই, সেখান থেকে সৌদি আরব, তারপর লিবিয়া নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের হত্যা করা হয়েছে। বর্ষায় চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মিছিল সমাবেশ করেছে মহানগর জামায়াতে ইসলামী। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে এই কর্মসূচি শুরু করে সংগঠনটি। জামায়াতের চট্টগ্রাম মহানগর আমির শাহজাহান চৌধুরীর নেতৃত্বে কর্মসূচির বক্তারা জানান, বর্ষায় চট্টগ্রাম শহরে দফায় দফায় তীব্র জলাবদ্ধতার কারণে জানমালের ব্যাপক ক্ষতি হয়। এই পরিস্থিতি নিরসনে বিগত সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করলেও নগরবাসী কোনো সুফল পায়নি। চলতি বছর জলাবদ্ধতা থেকে রেহাই পেতে সময় থাকতে প্রকল্প সংশ্লিষ্টদের কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানান তারা।
শিক্ষার্থীদের রাজনীতি সচেতনতার উপর গুরুত্ব দিয়ে এনটিভি চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, শিক্ষাঙ্গনে রাজনীতি থাকতে পারে, তবে রাজনীতি যাতে শিক্ষাঙ্গনের পরিবেশকে গ্রাস করতে না পারে সে বিষয়ে সচেতন থাকতে হবে শিক্ষার্থীদের। বিকেলে সাভারের আশুলিয়ায় নিজের প্রতিষ্ঠিত আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। এর আগে তারা ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানান কলেজ প্রতিষ্ঠাতাকে। কলেজ পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলহাজ আব্দুল মান্নান ডিগ্রি কলেজের দাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ মোহাম্মদ হাশমত আলী, সদস্য আবদুল্লাহ আল মামুন বাবুল, অধ্যক্ষ অধ্যাপক আব্দুল মান্নান খান উপস্থিত ছিলেন। রাজনীতি কলেজে থাকবে, ছাত্ররা আছে, রাজনীতি থাকবে, কিন্তু পরিস্থিতি যেন এমন না হয় রাজনীতিটা শিক্ষার উপরে না চলে যায়। আমি দেখেছি, শুনেছি এই ব্যাপারগুলো। এটা করবেন না। কোনো রাজনৈতিক দলকেই আমি সকল রাজনৈতিক দলকে শ্রদ্ধা করি, অনুরোধ করব যে এই রাজনীতির আগে যেন শিক্ষার পরিবেশটা থাকে, সেদিকে নজর রাখবেন। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম ও সুইমিং পুল পরিদর্শন করেছেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন। দুপুরে তিনি স্টেডিয়াম এবং সুইমিং পুলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় তিনি বলেন, দীর্ঘদিন সংস্কারের অভাবে শহীদ চান্দু স্টেডিয়ামের গ্যালারি সহ অন্যান্য অংশে ভগ্ন দশা সৃষ্টি হয়েছে। দ্রুত এসব সংস্কারের আশ্বাস দেন তিনি। উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর বগুড়ার উপপরিচালক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য সচিব তোসাদ্দেক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক এম ইমরুল কায়েস। নির্বাচিত সরকার ছাড়া দেশে উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন মোহাম্মদ কায়কোবাদ। দুপুরে কুমিল্লার মুরাদনগর ডিআর উচ্চ বিদ্যালয় মাঠে স্বপ্নের মুরাদনগর তরুণ প্রজন্মের ভাবনা শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। দেশের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করারও আহ্বান জানান তিনি। মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কুমিল্লায় যৌথ বাহিনীর হাতে আটকের পর যুবদল নেতার মৃত্যুর ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে তৌহিদুল ইসলামের হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। মৃত্যুর ঘটনায় সেনা ক্যাম্পের কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টুকে সাথে নিয়ে জানাচ্ছেন মুকসিমুল হাসান। কুমিল্লা সদর উপজেলার পাঁচথরি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুল ইসলামকে বৃহস্পতিবার মধ্যরাতে তার গ্রামের বাড়ি থেকে আটক করে যৌথ বাহিনী। এলাকাবাসী এবং স্বজনরা জানান, তার কাছে অস্ত্র আছে এমন অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে ধরে নিয়ে যায়। পরদিন দুপুর 12:30টার দিকে কোতোয়ালি থানা মডেল পুলিশের মাধ্যমে মৃত্যুর খবর জানতে পেরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মরদেহ খুঁজে পান তারা। রাত্রে 2টার সময় এসে ওনাকে যৌথ বাহিনী উড়িয়ে নিয়ে যায়। উড়িয়ে নিয়ে যাওয়ার পরে সকাল 8টার সময় ওনাকে নিয়ে আসেন। ওনাকে আসার পরে ওনাকে এখানেও একটা ঘরে ঢুকে ওনাকে মারধর করছে। বাড়ির সব মানুষকে, মহিলা এবং পুরুষকে সবাইকে বেদরম পিটাই করছে। সেনাবাহিনীর সাথে মিলে আমাদের পাশের বাড়ি যারা আছে ওরা আমার স্বামীকে হত্যা করেছে। এখন আমি এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার স্বামীকে যারা হত্যা করেছে তাদের বিচার চাই। এই বাচ্চাগুলোর এতিম করে দিচ্ছে, এগুলো আমরা বিচার চাই। যুবদল নেতা তৌহিদুল ইসলামের লাশ নিয়ে বিচারের দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ সময় মানববন্ধন থেকে স্বজন এবং এলাকাবাসী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পুলিশে আমাকে ফোন দিয়েছে, কুমিল্লা কোতোয়ালি থানার ওসিতে হাসপাতালে যাওয়ার জন্য আমি গেছি। যাওয়ার পরে আমার ভাইকে যখন দেখলাম যে আমার ভাইকে মায়ের একবারে পুরো শরীর রক্তাক্ত করে ফেলছে, পুরো শরীর লাল হয়ে গেছে। আমরা তাদের দ্রুত ফাঁসি কার্যকর চাই এবং দৃষ্টান্তমূলক ফাঁসের আশেপাশে যত আসামিরা ছিল সবার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হেফাজতে এমন মৃত্যুর ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। তার প্রেস উইং থেকে জানানো হয়, ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এছাড়া ওই ঘটনার প্রেক্ষিতে সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহারের পাশাপাশি মৃত্যুর কারণ অনুসন্ধানে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর এর পাঠানো বিজ্ঞপ্তিতে। তৌহিদের মৃত্যুর ঘটনায় তদন্তের ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে বিবৃতিতে বলা হয়, গঠন করা হয়েছে উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে তদন্ত কমিটি। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে বিচারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন যুবদল সভাপতি সাধারণ সম্পাদক মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা।
যৌথ বাহিনীর হেফাজতে যুবদল নেতা তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার ন্যায় বিচার দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সাথে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় সেই দাবিও জানান তিনি। ঢাকার উত্তরায় স্থানীয় বিএনপির আয়োজনে দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এসব দাবি জানান। একটি গ্রহণযোগ্য নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের অন্যতম দায়িত্ব জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ন্যূনতম সংস্কার করেই যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করতে হবে। বৈষম্য বিরোধী ছাত্রদের রাজনৈতিক দল গঠন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এতে বিএনপির কোনো আপত্তি নেই, তবে সরকারের থেকে দল গঠন করলে দেশের মানুষ মেনে নেবে না। দলে যাতে কোনো আওয়ামী প্রেতাত্মা ঢুকতে না পারে সে বিষয়েও সজাগ থাকার আহ্বান জানান তিনি। কুমিল্লায় আমাদের যুবদলের এক নেতাকে তুলে নিয়ে যাওয়ার পরে যৌথ বাহিনী হাতে সে তারপর সকালেই মারা গেছে। এই ধরনের ঘটনা যেন পুনরাবৃত্তি না হয়, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অবশ্যই বিচারের আওতায় নিয়ে আসতে হবে। যত দ্রুত সম্ভব আপনারা এই ন্যূনতম সংস্কার যেটা প্রয়োজন, অর্থাৎ মানুষ যেন সঠিকভাবে ভোট দিতে পারে, বিচারটা যেন মানুষ সঠিক পায়, প্রশাসন যেন কোনো পক্ষপাতিত্ব না করে, এই বিষয়গুলো দেখে আপনারা একটা ভোটের আয়োজন করেন। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচারের মাথা পালিয়ে গেলেও দোসররা মাথা চাড়া দেবার চেষ্টা করছে, তাদের চক্রান্ত সফল হতে দেয়া হবে না। ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থ রক্ষায় তর্কে লিপ্ত থাকলে সবচেয়ে লাভবান হবে পলাতক স্বৈরাচার। ব্রাহ্মণবাড়িয়া বিএনপির কাউন্সিলর এসব বলেন তারেক রহমান। শিহাবুদ্দিন বিপুকে সাথে নিয়ে ইমরুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। এক যুগ পর অনুষ্ঠিত হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল। সম্মেলন উপলক্ষে উৎসবের আমেজ ছিল সেখানে। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, নিয়মিত কাউন্সিল দলের সাংগঠনিক ভিতকে মজবুত করে। তিনি বলেন, গুম খুন নির্যাতন সত্ত্বেও আন্দোলন থেকে পিছু হটেনি বিএনপি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেন তিনি। স্বৈরাচারের মাথাটা পালিয়ে গিয়েছে, কিন্তু স্বৈরাচারের কিছু কিছু অবশিষ্ট এখনো রয়ে গিয়েছে বাংলাদেশে। এরা বিভিন্নভাবে মাথা চাড়া দেবার চেষ্টা করছে। এরা বিভিন্নভাবে চেষ্টা করছে নিজেদের অবস্থানকে কোনোভাবে গুছিয়ে নিয়ে আবার দেশটি তাদের দখলে নিতে। তাদের এই লক্ষ্যকে আমরা হাসিল করতে দিতে পারি না। রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, আলোচনার টেবিলেই সমস্যার সমাধান করতে পারে। আজকে যদি আমরা শুধুমাত্র নিজেদের স্বার্থ রক্ষার জন্য যদি তর্ক বিতর্কে লিপ্তে থাকি, সবচেয়ে বড় লাভবান হবে সেই পালিয়ে যাওয়া স্বৈরাচার। হ্যাঁ, বিভিন্ন মতামত থাকতেই পারে, আমাদের মধ্যে মতপার্থক্য থাকতেই পারে। আমরা বসবো, আমরা আলোচনা করব। এক আলোচনায় শেষ না হলে আবার আলোচনায় বসবো। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যার সমাধান করব। আলোচনার মাধ্যমেই আমরা সমস্যা উপায় বের করব। বাংলাদেশকে যদি রক্ষা করতে হয় তাহলে আমাদের সকলকে যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকতে হবে। বিগত 15 বছরে ভোটাধিকার না থাকায় জবাবদিহিতা ছিল না বলে মন্তব্য করেন তিনি। কখনো আমরা দেখেছি দামি নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোটারবিহীন নির্বাচন, কখনো আমরা দেখেছি ভোট ডাকাতির নির্বাচন। গত 15 বছরে জবাবদিহিতা ছিল না বলেই বাংলাদেশের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছে। এই ভোট প্রদানের মাধ্যমে যেই কাজটি হয় সেই কাজটি হলো জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। সেটি করার একমাত্র উপায় হচ্ছে নির্বাচন, জাতীয় নির্বাচন। তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের প্রক্রিয়া যত দ্রুত শুরু করা যাবে ততই মানুষের সমস্যার সমাধান করা যাবে। নির্বাচনের ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করা সহ 7 দফা দাবিতে শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা শনিবার টানা তৃতীয় দিনের মতো সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বিকেল 4টার দিকে কলেজের সামনের সড়ক অবরোধ করেন তারা। এতে মহাখালী থেকে গুলশান 1-এ যাবার বীর উত্তম একে খন্দকার সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়, ফলে ভোগান্তিতে পড়েন মানুষ। পরে মিছিল নিয়ে গুলশান 1 অবরোধ করেন তারা। কিছুক্ষণ আগে সেখান থেকে সরে যান শিক্ষার্থীরা।
এর আগে গত বৃহস্পতিবার কলেজের প্রধান ফটকের সামনের সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ ও অনশন শুরু করে প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা। ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনে ইউজিসির বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। সেখানে সরকারি তিতুমির কলেজের বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে বলে বিবৃতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একই সঙ্গে আন্দোলন সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করার অনুরোধ জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, সরকারি তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের দাবিতে চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় তথা সরকার অবহিত রয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী 7টি কলেজের সমন্বয়ে একটি পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের লক্ষ্যে ইউজিসির চেয়ারম্যানের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ কমিটি কাজ করছে। দেশে প্রতি বছর যত মানুষ মারা যায় তার মধ্যে 12% মৃত্যু হয় ক্যান্সারে। শুধু তাই নয়, গবেষণা বলছে বছরে দেশে নতুন করে ক্যান্সার রোগী যুক্ত হয় প্রতি লাখে 53 জন। শনিবার বিএসএমএমইউ এর সুপার স্পেশালাইজড হাসপাতালের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে এই গবেষণার ফলাফল প্রকাশ করে পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের গবেষকরা। এখন পর্যন্ত 46,631টি পরিবারের 2 লক্ষাধিক অংশগ্রহণকারীকে এই গবেষণার অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে 48.4% পুরুষ এবং 51.6% নারী। গবেষণায় অংশগ্রহণকারীদের মধ্যে মোট ক্যান্সার রোগীর সংখ্যা ছিল 214 জন। ক্যান্সারের প্রাদুর্ভাব বিবেচনায় পুরুষের ক্ষেত্রে প্রতি লাখে 118 জন এবং নারীর ক্ষেত্রে প্রতি লাখে 96 জন আক্রান্ত হন। গবেষণায় 38টি ভিন্ন ধরনের শনাক্তকৃত ক্যান্সার পাওয়া গেছে। অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাস তৈরি করল স্বর্ণের দাম। শনিবার প্রতি আউন্স স্বর্ণের দাম $2,815 স্পর্শ করে। এর আগে কখনো $2,800 অতিক্রম করেনি স্বর্ণের দাম। গেল সপ্তাহে স্বর্ণ $2,730 নেমে এসেছিল। এরপর থেকে আবারও বাড়তে শুরু করে দাম। আগামী দিনগুলোতে স্বর্ণের দাম আরও বাড়তে পারে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ হিসেবে স্বর্ণের উপর নির্ভরশীলতা বৃদ্ধি করায় এর দাম বেড়েই চলেছে। বিপিএল ফিক্সিং বিতর্কে একটি গণমাধ্যমে 10 ক্রিকেটারের নাম উঠে আসার পর একটি স্বাধীন তদন্ত বোর্ড গঠন করেছে বিসিবি। সম্প্রতি একটি গণমাধ্যমে 10 জন ক্রিকেটার সন্দেহভাজনের তালিকায় আছেন এমন একটি সংবাদ প্রচারিত হলে নড়ে চড়ে বসে বিসিবি। গঠন করা হয়েছে একটি স্বাধীন তদন্ত কমিটি, যারা সাহায্য করবেন এন্টি কারাপশন ইউনিটকে। এছাড়াও দুর্বার রাজশাহীর ব্যাটার এনামুল হক বিজয়ের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়েছে এন্টি কারাপশন ইউনিট। এমন খবর ছড়িয়ে গেলেও তা উড়িয়ে দিয়েছে বিসিবি। এক বিবৃতিতে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, দুর্বার রাজশাহীর ব্যাটারের বিরুদ্ধে এমন কোনো পদক্ষেপের কথা জানা নেই তাদের।